ভগবানের আপন দেশ কেরল। ছোটবেলা থেকেই কথাটা লোকের মুখে মুখে শুনেছি, কেরালা দ্য গডস ওন কান্ট্রি। কত না রঙিন স্বপ্ন বুনেছি এই কেরলকে ঘিরে। তবে যাওয়ার সৌভাগ্য হলো জীবনের ৩০টা বছর কেটে যাওয়ার পর। একফালি একাদশীর চাঁদের মতো ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে অবস্থিত এই কেরল রাজ্য। অতীতের দুই স্বাধীন রাজ্য ত্রিবাঙ্কুর ও কোচিন ১৯৪৯ সালের ১ জুলাই মিলেমিশে তৈরি হয় আজকের কেরল রাজ্য। তার মধ্যে ত্রিবাঙ্কুর রাজ্যে অবস্থিত রাজধানী তিরুবনন্তপুরম। কেরলের পশ্চিম জুড়ে রয়েছে গাঢ় নীলাভ আরব সাগর, আর পূবে চিরসবুজে ছাওয়া বিশাল মশলার পাহাড় পশ্চিম ঘাট পর্বতমালা। কেরলের এই পাহাড় পর্বত অরণ্য, অজস্র খাল বিল খাড়ি ও নারকেলকুঞ্জের সঙ্গে এই মায়াবী সমুদ্র সৈকত পর্যটকদের বিমোহিত করে। সবুজ সুন্দরী এই কেরলে যেন বাংলারই প্রতিচ্ছবি মেলে। কেরলের সরকারি ভাষা মালায়ালাম, যার জন্ম তামিলের থেকেও কয়েকশো বছর আগে। এই মালায়ালাম ভাষায় কেরা শব্দের অর্থ নারকেল, আর আলায়াম শব্দের অর্থ হল দেশ। অতএব কেরালাম হল নারকেলের দেশ। কেরলের সৌন্দর্য স্বীকৃতি পেয়েছে গোটা বিশ্বে। ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেলারের 50 প্লেসেস অফ এ লাইফ টাইমে জায়গা করে নিয়েছে আমাদের কেরল। তকমা পেয়েছে ভূস্বর্গের। এবং আশ্চর্যের ব্যাপার হলো এই তালিকায় কাশ্মীরেরও উল্লেখ নেই, বরং উল্লেখ রয়েছে আগ্রার ফতেপুর সিক্রি ও তাজমহলের। তবে সেটা ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড ক্যাটাগরিতে, প্যারাডাইস ক্যাটাগরিতে জায়গা পেয়েছে শুধুমাত্র কেরল। কথিত আছে কেরলের খোঁজে বেরিয়ে আমেরিকা আবিষ্কার করেছিলেন ক্রিস্টোফার কলম্বাস। খ্রিস্টপূর্ব কাল থেকেই সারা বিশ্বে নাম ছিল কেরলের। দেশ বিদেশ থেকে বণিকেরা আসতেন পণ্য বিকোতে, বদলে নিয়ে যেতেন কেরলের বিখ্যাত মশলা, যার সুখ্যাতি ছিল গোটা বিশ্বে। এছাড়া চা, রবার, কোকো, চন্দন কাঠ ও হাতির দাঁত তারা নিয়ে যেতেন। সমস্তটাই লুকিয়ে রয়েছে ওই পশ্চিম ঘাট পর্বতমালায় ও কেরলের অরণ্যে। ১৪৯৮ সালে এই মশলার টানেই পর্তুগাল থেকে আসেন ভাস্কো দা গামা এবং পর্তুগিজ উপনিবেশ গড়ে ওঠে কোচিতে। এরপর একের পর এক ইউরোপীয় দেশ যেমন ডাচ, ফ্রেঞ্চ এবং ইংরেজরা আসেন ওই একই মশলার টানে। রীতিমতো ক্ষমতা দখলের লড়াই লেগে যায় ইউরোপীয় দেশগুলির মধ্যে। বারংবার বিদেশিদের আগমনে ইউরোপীয় কালচারের প্রভাব পড়ে কেরলে, যা এবারে ঘুরতে গিয়ে আমরাও লক্ষ্য করলাম। যীশুখ্রিস্টের মৃত্যুর পর 52 এডিতে যীশুর শিষ্য সেন্ট থমাস কেরালায় আসেন খ্রিস্ট ধর্ম প্রচার করতে, এবং তারপরই এশিয়া মহাদেশের প্রথম গির্জাটি তৈরি হয় এই কেরলে। এর প্রায় ৬০০ বছর পর ৬৪৩ এডিতে ইসলাম ধর্মের প্রবর্তক মোহাম্মদের শিষ্য মালিক ইবন দিনার এই কেরালায় আসেন ইসলাম ধর্ম প্রচার করতে, এবং তারপর এই কেরালাতেই তৈরি হয় এশিয়া মহাদেশের প্রথম মসজিদটি। এরপর হিন্দু ধর্মের প্রচার করেন আদি শঙ্করাচার্য। বেদ উপনিষদের বাণী ছড়িয়ে দেন জনগণে। ফলস্বরূপ 3টে ধর্মেরই প্রভাব পড়ে কেরলে। আজ কেরল এমন এক রাজ্য যেখানে ৫৪.৭৩% হিন্দু, ২৬.৫৬% মুসলমান আর ১৮.৩৪% খ্রিস্টান মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি মেনে আনন্দে একসঙ্গে বাস করছেন। এবং এটা আরও প্রমাণিত হয় যেভাবে কেরলের জনগণ দীর্ঘদিন ধরে বামপন্থার ওপর আস্থা রেখে আসছে। ভারত যুক্তরাষ্ট্রের প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয় এই কেরলে ১৯৫৭ সালে, এবং তারপর থেকেই ক্ষমতা দখলের লড়াই চলে এসেছে সিপিআইএম নেতৃত্বাধীন লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের মধ্যে। শিক্ষার নিরিখেও দেশে সর্বোত্তম স্থানে রয়েছে কেরল। সাক্ষরের হার ৯৪%, যেখানে আমাদের বাংলার সাক্ষরের হার ৭৬%, আর উত্তরপ্রদেশের সাক্ষরের হার ৬৭%।
বাকি রাজ্যগুলোর তথ্য আপনারা ইন্টারনেটেই পেয়ে যাবেন, তবে কেরলের ত্রিসীমানায় কেউ নেই। এমনকি কেরল হল ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে পুরুষের থেকে মহিলার সংখ্যা বেশি। প্রতি 1000 পুরুষে 1084 জন মহিলা, যেখানে আমাদের পশ্চিমবঙ্গে 1000 পুরুষে 950 জন মহিলা, উত্তরপ্রদেশে 1000 পুরুষে 912 জন মহিলা, হরিয়ানাতে 1000 পুরুষে 879 জন মহিলা, পাঞ্জাবে 1000 পুরুষে 895 জন মহিলা। তবে কেরলে পুরুষের থেকে মহিলার সংখ্যা বেশি হওয়ার কারণ এটা হতে পারে যে ওই রাজ্যের বিপুল সংখ্যক পুরুষ আরব সাগরের ওই পারে তেলের দেশে কর্মরত। নাচে গানেও কেরল বিশেষভাবে সমৃদ্ধ। রামায়ণ, মহাভারত বা পৌরাণিক গল্পের ওপর বাঁধা কথাকলি নৃত্যনাট্য গোটা বিশ্বে সমাদৃত। এছাড়া রয়েছে আদিবাসীদের থাইয়াম নাচ, যেখানে তারা মনে করেন দেবের আত্মা নর্তকের ওপর ভর করে। রয়েছে এক রকমের মার্শাল আর্ট যার নাম কালারিপায়াট্টু, যেটার প্রচলন নাকি স্বয়ং বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম করেছিলেন। কথাকলি নৃত্যনাট্য এই ট্যুরেই আমরা দেখলাম, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতেই। প্রাচ্যের ভেনিস কেরল। গোটা রাজ্য জুড়ে 44টি নদী বয়ে চলেছে অজস্র মোহনা ও বদ্বীপ তৈরি করে। এছাড়া রয়েছে অসংখ্য খাড়ি এবং সমুদ্রের জল ঢুকে তৈরি হওয়া বিশ্ববিখ্যাত ব্যাকওয়াটার। মোট 900 কিলোমিটার জলপথ রয়েছে গোটা রাজ্য জুড়ে, যাতে চলছে ভাসমান হোটেল অথবা হাউসবোট। এই বিলাসবহুল হাউসবোটে রাত্রিযাপন কেরল পর্যটনের এক মূল আকর্ষণ। পেরিয়ার টাইগার রিজার্ভ কেরল পর্যটনের আরেক আকর্ষণ। পশ্চিমঘাট পর্বতের এই ঘন জঙ্গলের আড়ালে রয়েছে বাঘ, লেপার্ড, বাইসন, হাতি এবং আরও অসংখ্য বন্য জীবজন্তু। জঙ্গলের গহীনে প্রকৃতির গা ছমছমে পরিবেশের মাঝে জিপ সাফারির রোমাঞ্চ দেশ বিদেশের পর্যটকদের এই কেরলে টেনে আনে। এখানেই শেষ নয়, এই ট্যুরের শেষে আমরা গিয়েছিলাম ভারতবর্ষের শেষ প্রান্তে, যেখানে বঙ্গোপসাগর ও আরব সাগর মিশেছে ভারত মহাসাগরে। কেরল থেকে পবিত্র কন্যাকুমারী ঘুরে তারপর আমরা ফিরি কলকাতায়। কেরল ট্যুর আমরা করেছিলাম সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। কলকাতা টু কলকাতা এই 13 দিনের ট্যুরের মাথাপিছু খরচ পড়েছিল 20,000 টাকা করে, যাতে ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট, সমস্ত হোটেল, সমস্ত খাওয়া দাওয়া এবং গোটা ট্যুরে বাতানুকূল গাড়ির সুবিধা অন্তর্ভুক্ত ছিল। আসন্ন নভেম্বর মাসে আবারও কেরল ট্যুর করাচ্ছে সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আজই কল করে বুক করুন এই ফোন নম্বরে। এছাড়া গোটা ট্যুরে সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিষেবা কেমন ছিল তা দেখতে ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতেই হবে। যাওয়ার দিন দুপুর দুপুর আমরা পৌঁছে গেলাম শালিমার রেলওয়ে স্টেশনে। দক্ষিণ পূর্ব রেলের বহু সংখ্যক ট্রেন এখন হাওড়ার বদলে এই স্টেশন থেকেই ছাড়ে। প্ল্যাটফর্মে পৌঁছেই দেখি করমণ্ডল এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে আগের থেকেই। এই ট্রেনে চেপেই আমরা যাচ্ছি প্রথমে চেন্নাই, সেখান থেকে অন্য এক ট্রেনে আমরা পৌঁছে যাব কেরল। এবারে আপনারা ভাবতেই পারেন, কেরল যাওয়ার ডিরেক্ট ট্রেন থাকতে করমণ্ডল এক্সপ্রেসে চেপে ঘুরপথে কেন? দেখুন, কলকাতা থেকে কেরল যাওয়ার মোট 3টে ডিরেক্ট ট্রেন রয়েছে: শালিমার তিরুবনন্তপুরম এক্সপ্রেস, শালিমার নাগেরকয়েল গুরুদেব এক্সপ্রেস এবং সাঁতরাগাছি ম্যাঙ্গালোর বিবেক এক্সপ্রেস। তার মধ্যে বিবেক এক্সপ্রেসকে প্রথমেই বাতিল করছি, কারণ ওটা উত্তর কেরলের দিকে যায়, আমরা যাচ্ছি দক্ষিণ কেরলে। আর বাকি দুটো আমাদের গন্তব্যে যাচ্ছে বটে, কিন্তু যেই সময় পৌঁছচ্ছে তখন আর কোচি শহরের সাইট সিন করা সম্ভব নয়। এবার আপনারা ভাবতেই পারেন,
আমরা উত্তর কেরল কেন যাচ্ছি না, তবে বলি কেরলের বিশ্ববিখ্যাত সব স্পটগুলো কিন্তু মূলত রয়েছে দক্ষিণ কেরলে। উত্তর কেরলে মূলত রয়েছে শান্ত নিরিবিলি অফবিট স্পটগুলো। উত্তর কেরল এবং দক্ষিণ কেরল একসাথে করতে প্রায় 17-18 দিন সময় লাগে। কাজেই অত ছুটি পাওয়া অনেকের পক্ষেই বড় মুশকিল। তাছাড়া খরচটাও অনেকটাই বেড়ে যায়। করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটার নামটার মধ্যেই যেন একটা সোয়াগ আছে, আর হবেই বা না কেন। কলকাতার দিক থেকে দক্ষিণ ভারত যাওয়ার সবচেয়ে দ্রুতগামী ট্রেন। মানে সিরিয়াসলি ছোটোবেলা থেকে যে বড় হয়েছি, কত যে বাবা মার মুখে নাম শুনেছি ট্রেনটার, সবাই বলতো যে ওটা কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর ট্রেন, প্রচণ্ড স্পিডে চলে। মানে আজও যে দাঁড়িয়ে আছি, পেছনের বোর্ডে লেখা করমণ্ডল এক্সপ্রেস, গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। আজ জীবনে প্রথমবার চড়ছি। আমার সব মারাত্মক ইন্টারেস্ট তো আজও আছে, কিন্তু একটু ভয়ও আছে কোথাও যেন। তার কারণ তোমরা সবাই জানো যে কয়েক মাস আগে কিন্তু একটা মানে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের মুখে পড়েছিল ট্রেনটা, আর যেটা শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে। দুপুর 3:20 চেন্নাইয়ের উদ্দেশ্যে পাড়ি দিল সুপারফাস্ট করমণ্ডল এক্সপ্রেস। সামনে সুবিশাল পথ, গন্তব্য 1650 কিলোমিটার দূরে। পৌঁছব কাল বিকেলে 25.5 ঘন্টা পর। শহরাঞ্চল পেরিয়ে গ্রামাঞ্চলে ঢুকতেই করমণ্ডল এক্সপ্রেসের গতি দরজায় দাঁড়ানো এই রেল ভক্তের সারা শরীরে পুলক জাগিয়ে তুলল। দিনের আলো যখন প্রায় ফুরিয়ে আসছে, আমাদের ট্রেন বেরোলো খড়গপুর জংশন। কলকাতা থেকে তখন আমরা প্রায় 110 কিলোমিটার দূরে চলে এসেছি। এদিকে খড়গপুর স্টেশনের অবস্থা দেখে তখন বোঝা যাচ্ছিল না এটা আদেও খড়গপুর না ভুতুরে বেগুনকদর। সন্ধেবেলা একটা দারুণ স্ন্যাক্স পেয়েছিলাম এবার ট্রেনে, চিকেন পকোড়া, 50 টাকায় 6 পিস, এবং তার স্বাদও হয়েছিল দারুণ। নয়তো ওই এক রেলের আলুর চপ, সিঙ্গারা বা পনিরের চপ তো মুখে তোলা যায় না। শুধু ভালো খাওয়া দাওয়াই নয়, বারংবার এসে কামরার ময়লা পরিষ্কার করে যাচ্ছিল স্টাফরা। এক মুহূর্তের জন্যেও ট্রেনটাকে নোংরা হতে দেখিনি গোটা জার্নিতে। সন্ধেবেলা যখন দরজায় গিয়ে দাঁড়ালাম, ট্রেনের উন্মাদ গতি মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার করল। মাত্র কয়েকটা মাস আগে ঠিক এরকমই সময় তুমুল গতিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল এই করমণ্ডল এক্সপ্রেস। কিন্তু সেই অভিশপ্ত ঘটনার স্মৃতিও যেন এই বেপরোয়া ট্রেনের পায়ে লাগাম পড়াতে পারেনি।
বাজল সেই সন্ধে 7টা, সেই অভিশপ্ত সময় যখন কত হাসি বুক ফাটা কান্নায় বদলে গেছিল। করমণ্ডল ছুটে চলল সেই অভিশপ্ত বহনগা বাজার স্টেশনের উদ্দেশ্যে। সেদিনের ভয়াবহ স্মৃতিও যেন করমণ্ডলকে দমাতে পারল না। সে নির্ভয়ে ছুটে চলল এক বীর যোদ্ধার মতো। তার আগ্রাসন ফুটে উঠল দূর ওই প্যান্টোগ্রাফের বৈদ্যুতিক ঝলকানিতে। দেখতে দেখতে ডিনারের সময় হয়ে গেল। নিয়েছিলাম চিকেন থালি। রেলের রাঁধুনির হাতের ডাল ভাত, আলু পটলের তরকারি আর মুরগির মাংসের মধ্যে সেদিন ঘরোয়া খাবারের ছোঁয়া পেয়ে বড় তৃপ্তি বোধ করেছিলাম। খেয়ে দিয়ে মুখ ধুতে গিয়ে দেখি ট্রেন বেরোচ্ছে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। পাশের প্ল্যাটফর্মে তখন দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। বন্ধুকে আরাম করতে দেখে ঈর্ষা হলেও করমণ্ডলের কাছে তখন কোনো উপায় ছিল না। এরপর কামরায় ঢুকে আমি শোয়ার প্রস্তুতি শুরু করলাম। পরিষ্কার সাদা চাদর ও বালিশ পেতে সাজিয়ে তুললাম আমার শয্যা। টিউবলাইটগুলো একে একে নিভে গোটা ট্রেনে জ্বলে উঠল নীলাভ আলো। বাড়তে শুয়ে কাঁচের বাইরে উঁকি মেরে দেখলাম পেছনে ছুটে যাওয়া কত অজস্র অজানা গ্রামের স্টেশন। একটা জিনিস সেই রাতে দারুণ লাগছিল, বড় বড় স্টেশন যেখানে প্রায় সমস্ত ট্রেন দাঁড়ায়, করমণ্ডল তাদের তোয়াক্কাও করছিল না। ভোরবেলায় যখন ঘুম ভাঙল, ট্রেন পৌঁছল অন্ধ্রপ্রদেশের রাজামুন্ড্রি শহরে। তবে আদপে এই শহরের পৌরাণিক এবং আসল নাম রাজা মহেন্দ্রবরম, অর্থাৎ রাজা মহেন্দ্রের শহর। গোদাবরী নদীর তীরে অবস্থিত এই রাজা মহেন্দ্রবরম। কলকাতা থেকে দূরত্ব 1080 কিলোমিটার। স্টেশনটি পেরোলেই দেখতে পাওয়া যায় নদীর ওপর তৈরি এই বিশাল ব্রিজ। বিরাট নদী এই গোদাবরী। জলের এই গাঢ় কালো রং ইঙ্গিত করে নদীটি কি ভয়ঙ্কর গভীর। দরজায় দাঁড়াতে বুক কেঁপে ওঠে। দক্ষিণের গঙ্গা হিসেবে পরিচিত এই গোদাবরী নদীকে দক্ষিণ ভারতে অত্যন্ত পবিত্র মনে করা হয়। আমরা যেরকম গঙ্গাকে দেখলেই নমস্কার করি, ঠিক সেরকমই এখানকার লোকেরা গোদাবরী পেরোনোর সময় ট্রেনের দরজায় এসে নমস্কার করেন। এছাড়া বলে রাখি, গঙ্গার পরেই এই নদী ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম নদী। দূর ওই মহারাষ্ট্রের পশ্চিমঘাট পাহাড়ে তার উৎপত্তি এবং 1465 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে বঙ্গোপসাগরে গিয়ে মিলিয়ে যায় এই মহান নদী। সকালের জলখাবারে দক্ষিণ ভারতের বিখ্যাত উপমা বড়া সত্যি বড় তৃপ্তি সহকারে খেয়েছিলাম।
নয়তো ওই একঘেয়ে ব্রেড অমলেট অথবা পুরি সবজি আর বারবার ভালো লাগে না। সকাল 10:30 নাগাদ আমরা পেরিয়ে গেলাম দক্ষিণ ভারতের আরেক বিরাট বিখ্যাত রেল স্টেশন বিজয়ওয়াড়া জংশন। ব্যাস, এটাই শেষ স্টপেজ ছিল। এবারে আমাদের ট্রেন আর কোথাও দাঁড়াবে না, সোজা চেন্নাই। 450 কিলোমিটার ননস্টপ, টানা 6.5 ঘন্টা এবারে দুরন্ত গতিতে ছুটবে কিংবদন্তি করমণ্ডল এক্সপ্রেস। বিজয়ওয়াড়া শহর গড়ে উঠেছে কৃষ্ণা নদীর তীরে। সেই ছোটবেলায় ভূগোলের বইয়ে পড়তাম দক্ষিণ ভারতের 4 মহান নদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী। স্কুল জীবন পেরিয়ে আজ এত বছর পর সাক্ষাৎ দর্শন হয়ে গেল 2 মহান নদীর। বিরাট নদী এই কৃষ্ণা। গঙ্গা ও গোদাবরীর পর ভারতবর্ষের 3য় বৃহত্তম নদী। উৎস সেই পশ্চিম ঘাট পর্বতে, মহারাষ্ট্রের মহাবালেশ্বরে, এবং সেখান থেকে 1400 কিলোমিটার পথ চলে অবশেষে এই নদী গিয়ে মিলিয়ে যায় বঙ্গোপসাগরে। আজ সকাল থেকেই ওয়েদারটা দারুণ। আকাশ মেঘলা, মাঝে মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামছে। পরিবেশটা একদম ঠান্ডা হয়ে আছে। ভীষণ মন করছিল একটু গরম গরম তেলে ভাজা ও মুড়ি নিয়ে বসতে। বলতে বলতেই দেখি এখানকারই এক স্থানীয় হকার ছোট ছোট সিঙাড়া বিক্রি করছে, একদম কড়া করে ভাজা এবং সাথে লঙ্কা। তবে এই লঙ্কায় ঝাল নেই একদম, খেতে অনেকটা ক্যাপসিকামের মতো। তবে দারুণ স্বাদ ছিল ছোট ছোট সিঙাড়াগুলোর। তেলে ভাজা খাওয়ার যে আশ মনে জেগেছিল পূর্ণ হলো। এই এন্টার রুটের মধ্যে সবচেয়ে মারাত্মক সেকশন কিন্তু লাগছে বিজয়ওয়াড়ার পরে, মানে বিজয়ওয়াড়া টু চেন্নাই। বিজয়ওয়াড়া টু চেন্নাই অ্যাপ্রক্সিমেটলি 450 কিলোমিটার। আর শুনলে অবাক হবে, এই 450 কিলোমিটার বিজয়ওয়াড়া টু চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস একটা স্টপেজও দাঁড়ায় না, জাস্ট একটাও না। আর আমরা বিজয়ওয়াড়া ছেড়েছি, তাও হয়ে গেছে 3.5 ঘন্টা। বিলিভ মি, একটা কথা বাড়িয়ে বলছি না, একবারও দাঁড়ায়নি, জাস্ট একটা বারের জন্য না। হ্যাঁ, এই যে এখন একটু স্লো করেছে, এরম হাতে গোনা হয়তো 2 কি 3 বার একটু স্লো করেছে, দ্যাটস ইট। এই যে আবার এখন পিক আপ নিচ্ছে, বাকি পুরো রুট আগুনের স্পিডে যাচ্ছে, মানে নামাচ্ছেই না স্পিড, মানে অবাক লাগছে। 450 কিলোমিটার, একে তো স্টপ নেই, এদিকে সিগন্যালও নেই, কনস্ট্যান্ট দৌড়ে যাচ্ছে। এই হচ্ছে করমণ্ডল। গতবার সিমলা যাওয়ার সময় এত অপূর্ব একটা মাছের ঝোল খেয়েছিলাম কালকা মেলে, যা অনেক হোটেলকেও হার মানায়। সেই আশায় এবারও মাছের ঝোল অর্ডার করে বিপাকে পড়লাম। একেবারে পানসা মাছের ঝোল, না আছে নুন, না আছে মশলা, মাছেও বিশেষ স্বাদ নেই। আজকে একটা মজার জিনিস হয়েছে, সেটা হচ্ছে বিজয়ওয়াড়ার ট্রেনটা তখন ছেড়ে দিয়েছে, ঠিক আছে? তখন কটা বাজে? সকাল 10টা, মানে ব্রেকফাস্টের টাইম। তখন বিজয়ওয়াড়া ছেড়ে দিয়েছে। এইবার দুপুরের খাবারের অর্ডার করা হবে। এবার আমি তো ট্রেনের লোকদেরকেই বলে দিয়েছি যে ফিশ থালি খাবো। এবার আমার যত কো প্যাসেঞ্জাররা ছিল, আমাদের দলেরই লোকরা সব বলছে যে না না, ট্রেনের খাবার খাবো না, আমরা অনলাইন করব। তো বাড়িতে ছেলেকে বলছে যে ফোন করে দিচ্ছে, অনলাইন করে দেবে, ঠিক আছে? তো স্টেশন খুঁজছে, বলছে বিকেল 5টায় একটা স্টেশন আসবে, ওটার থেকে করা যাবে, তার আগে কোনো স্টেশন নেই। আমি বললাম যে বিকেল 5টায় কী স্টেশন আসবে? বিকেল 5টায় তো চেন্নাই আসবে, তার আগে তো আর কোনো স্টেশন নেই। এই সকাল 10টায় ছাড়লো বিজয়ওয়াড়া, এরপরে ডিরেক্ট দাঁড়াবে 7 ঘন্টা পর, টানা 7 ঘন্টা চলবে, কোথাও দাঁড়াবে না, ডিরেক্ট চেন্নাই দাঁড়াবে।
তারপরে যাই হোক কোনো না কোনোভাবে ট্রেনের লোকদেরকে বলে অ্যারেঞ্জ করেছে। সেই দিন ট্রেনে বসে ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপের একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। ডেটটা লক্ষ্য করুন, 22শে নভেম্বর, এবং এটা গত বছর 2023 সালের। সময়টা দেখুন, দুপুর 3:52, এবং আমাদের ট্রেন প্রায় চেন্নাই সেন্ট্রাল স্টেশনে ঢুকছে, প্রায় 1 ঘন্টা বিফোর টাইম। তবে শেষমেশ আর 1 ঘন্টা পূর্বে চেন্নাই পৌঁছতে পারলাম না। এত বড় শহর বলে কথা, যানজট তো একটু থাকবেই। তবু নির্ধারিত সময়ের 20 মিনিট পূর্বে বিকেল 4:40 নাগাদ করমণ্ডল এক্সপ্রেস আমাদের পৌঁছে দিল চেন্নাই। এবারই ধৈর্যের পালা, কারণ এখান থেকে কেরল যাওয়ার ট্রেন সেই রাত 9টায়। অপেক্ষা করতে হবে প্রায় 4.5 ঘন্টা এই প্ল্যাটফর্মেই। এরপর 4 ঘন্টার অধীর অপেক্ষা। শেষমেশ রাত 8:30টার সময় অপেক্ষারত যাত্রীদের মধ্যে খুশির জোয়ার নিয়ে উপস্থিত হল চেন্নাই আলেপ্পি এক্সপ্রেস। ট্রেন দাঁড়াতেই সবাই পা চালালাম নিজের নিজের কামরার দিকে। বাড়ি থেকে বেরিয়েছি সেই গতকাল দুপুরে। এবারে আর তস হচ্ছে না। কেরলের একটি ঝলক পাওয়ার জন্যে মনটা ব্যাকুল হয়ে উঠছে। আমার সাথে থেকেই গেছে, প্রবল ঝড় বৃষ্টির রাত। চতুর্দিক সমুদ্রে ঘেরা দক্ষিণ ভারতের ওপর তখন চোখ রাঙাচ্ছে গভীর নিম্নচাপ। যত রাত বাড়ছে তত তেজ বাড়ছে বৃষ্টির। এই ঝড় বৃষ্টি মাথায় নিয়েই রাত 9টার সময় চেন্নাই থেকে কেরলের উদ্দেশ্যে পাড়ি দিল আলেপ্পি সুপারফাস্ট। পরের দিন ভোরবেলায় জীবনে প্রথমবার কেরলকে দেখলাম। দেশের আরেক প্রান্তে যে আরেকটা বাংলা লুকিয়ে আছে জানা ছিল না। নিজের জন্মভূমি থেকে 2000 কিলোমিটার দূরে এসেও মনে হলো না এটা আমার আপন দেশ না। দূরত্বের সাথে প্রকৃতির চেহারাটাও পাল্টাতে থাকে, কিন্তু 2000 কিলোমিটার দূরের এই কেরল রাজ্যে এসে এই চিরসবুজ প্রকৃতি, চারিদিকে এই নারকেল, সুপারি, আম, কাঁঠাল ও কলা গাছের সমাহার দেখে বোঝাই যাচ্ছিল না এতটা দূরে এসেছি। মনে হচ্ছিল এ তো আমাদের পশ্চিমবঙ্গেরই গ্রামের দিকে কোথাও ঘুরতে এসেছি। যদিও আজকের জলখাবার এজেন্সির তরফ থেকেই দেওয়া হবে, তবু ট্রেনে এক লোকাল হকারকে মেদু বড়া বিক্রি করতে দেখে নিজেরা লোভ সম্বরণ করতে পারলাম না। সকাল 9টার সময় আলেপ্পি এক্সপ্রেস আমাদের পৌঁছে দিল কোচি শহরের এর্নাকুলাম জংশনে। এর্নাকুলাম স্টেশন থেকে একটি বাতানুকূল গাড়িতে চেপে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। নভেম্বর মাসেও কেরলে যা অসহ্যকর গরম দেখছি, তাতে এই বিশেষ আয়োজনের জন্য এজেন্সিকে সাধুবাদ জানাই। আপনাদের আরও একবার জানিয়ে দিই, আমাদের এই কেরল ট্যুরটির আয়োজন করেছে সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস।
আসন্ন নভেম্বর মাসে আবারও কেরল ট্যুর করাচ্ছে এই ট্যুর এজেন্সি। যাওয়ার পরিকল্পনা থাকলে শীঘ্রই যোগাযোগ করুন এজেন্সির কর্ণধার দেবাশিস সরকারকে এই ফোন নম্বরে। ট্যুরের প্রথম হোটেলটাই আমাদের সবারই বড় পছন্দ হলো। বিশেষ করে ওই বাতানুকূল যন্ত্রটি ঘরে রয়েছে দেখে বড় তৃপ্ত হলাম। বাইরে যা গরম, নন এসি হোটেল হলে বড় অস্বস্তি হতো। এছাড়া বেডরুম, বাথরুম সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং সব থেকে ভালো লাগলো যে সবার জন্য পার্সোনাল তোয়ালে এবং পার্সোনাল সাবান ও শ্যাম্পু রাখা ছিল রুমে। মধ্যবিত্ত বাঙালিকে খুশি করতে কিন্তু এই সামান্য কিছু পরিষেবাই যথেষ্ট। এরপর রুমেই চলে এলো ব্রেকফাস্ট, শ্যাঁকা পাউরুটি, চিনি, কলা ও সেদ্ধ ডিম, সাথে আবার সবার জন্য একটা করে ফ্রি জলের বোতল। পরিষেবায় যে কোনো রকম খামতি রাখতে চায় না এজেন্সি তা স্পষ্ট। এরপর খানিকক্ষণ বিশ্রাম নিয়ে চলে এলাম ডাইনিং হলে। মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছিল সেখানেই। একেবারে অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু শুক্তো আর গরম গরম ভাত দিয়ে খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। তারপর এলো ডাল ও বেগুন ভাজা। তবে মনে রাখার মতো রান্না হয়েছিল চিংড়ির মালাইকারিটা। শুনলে আপনারা হয়তো হাসবেন, তবে আমি এই রেসিপিটা কখনোই বিশেষ ভালো খাই না। তবে আজ যেন মনে হলো প্রকৃত অর্থে মালাই বলতে যা বোঝায় সেটা খেলাম। প্রথম দিনে লাঞ্চই কি করেছে মায়েরি, উফ, সিরিয়াস বলছি, এক ফোঁটা বাড়ি বলছি না। আমি একটা আইটেমের কথাই বলবো, বাকি ডাল নর্মাল ছিল, শুক্তো ভালো ছিল কিন্তু নর্মালই ছিল। যেটা স্পেশাল লেগেছে আমাকে বলতেই হচ্ছে সেটা হচ্ছে চিংড়ির মালাইকারি। আমি জানি চিংড়ির মালাইকারি অল ওভার বেঙ্গল বাঙালিদের মধ্যে একটা মারাত্মক প্রিয় আইটেম, কিন্তু সত্যি কথা বলতে কি আমি যে বিশেষ কিছু পছন্দ করি আইটেমটা তা না, কিন্তু ওরা যে কি বানিয়েছে মানে সেই ঝোলটার মধ্যে সেই একটা দুধ ক্রিমি একটা ব্যাপার, মানে সফট তুলতুলে ফ্রেশ চিংড়ি। মাই গড, আমার খাওয়া লাইফে বেস্ট চিংড়ির মালাইকারি, অপূর্ব স্বাদ, হ্যাটস অফ। সেদিন সন্ধেবেলাটা দারুণ কাটলো কোচির ব্যাকওয়াটার ক্রুজে। মেঘলা আকাশ, ডেকের ওপর ফুরফুরে ঠান্ডা হাওয়া অন্তরের সমস্ত গ্লানি যেন ধুয়ে দিল। মন একদম তাজা হয়ে গেল। পাহাড় থেকে নেমে আসা অজস্র নদী ও সাগরের জল মিলিত হয়ে তৈরি হয়েছে এই বিশাল জলরাশি, যা ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। নাম তার ব্যাকওয়াটার। প্রায় গোটা কোচি শহরটাই গড়ে উঠেছে এই জলরাশির মধ্যে। গুগল ম্যাপের এই ছবিটি দেখলে বুঝবেন কিভাবে সারা শহর জুড়ে ছড়িয়ে রয়েছে এই ব্যাকওয়াটার। প্রাচ্যের ভেনিসকে আর এমনি বলা হয়। দেখুন দূরে ওই ফাঁক দিয়ে কিভাবে আরব সাগরের জল ঢুকছে শহরের মধ্যে, এবং তার পাশেই এইটা হলো কোচি বন্দর, যেখানে প্রায়শই দেখতে পাওয়া যায় বিরাট বিরাট সব বিদেশি ক্রুজ জাহাজ। ব্যাকওয়াটার ক্রুজের মধ্যে ডিজে পার্টিও চলছিল, তবে এই পার্টিতে সুরাপানের কোনো ব্যবস্থা ছিল না এবং খালি পেটে নাচ অন্তত আমার দ্বারা সম্ভব না। কাজেই আমার সময়টা কাটলো রাতের কোচি শহরের এই মায়াবী দৃশ্যটা দেখে। পরের দিন সকাল সকাল আমাদের গাড়ি ছুটল পশ্চিমঘাট পাহাড়ের অরণ্যের মধ্যে দিয়ে। কোচি শহরকে পিছনে ফেলে এই পাহাড়ি পথ চলল মুন্নার ভ্যালির উদ্দেশ্যে। পথের সঙ্গী হল এই পশ্চিমঘাট পর্বতের গা বেয়ে নেমে আসা অজস্র জলধারা। বনের ফাঁকে ফাঁকে তাদের দেখা গেল তীব্র গতিতে ছুটে যেতে নিচে সাগরের দিকে। ঘন বর্ষণের এই বনাঞ্চল এভাবেই অসংখ্য জলপ্রপাতের মাধ্যমে জন্ম দিয়েছে এই রাজ্যের ৪৪টি প্রধান নদীর, যারা এই পশ্চিমঘাটেই জন্ম নিয়ে পাহাড় বেয়ে নিচে ছুটেছে আরব সাগরের দিকে। হয়তো এই পশ্চিমঘাট হিমালয়ের মতো আকারে অত বিশাল নয়, হয়তো এই পশ্চিমঘাট শ্বেত শুভ্র হিমালয়ের মতো দৃষ্টিনন্দন নয়, কিন্তু ঘন বর্ষণের এই বন্য পাহাড়ে হিমালয়ের মতো কোনো রুক্ষতা নেই, শুষ্কতা নেই। চির সবুজের ছাওয়া এই পর্বতে উদ্ভিদ থেকে শুরু করে বন্য জীবজন্তু প্রাণ খুলে বাঁচে।
এই ঘন পাহাড়ি জঙ্গলের মাঝে এত সুন্দর একটি হোটেল দেখে আমাদের গাড়ির চাকা থমকে গেল। সকলের পাতে চলে এলো বিখ্যাত দক্ষিণ ভারতীয় জলখাবার মশলা ধোসা, সঙ্গে 2 রকম চাটনি এবং সাম্বার। ধোসার পুরটার এত টেস্ট, মানে ভেতরে যে আলুর পুরটা থাকে সেটা এত টেস্ট, মানে বলে বোঝানো যাবে না। আমাদের ওখানে জাস্ট পসিবলই না, এতটাই টেস্ট। আর তার সাথে এই লাল রসুনের চাটনিটা স্বর্গ। কেরল ঘুরতে আসার আগেই নানান জায়গায় পড়েছিলাম কেরলের মশলা সারা বিশ্বে বিখ্যাত। ঘুরতে এসে দেখি রীতিমতো বড় বড় শোরুমে বিক্রি হচ্ছে এখানে মশলা ও চকলেট। যদিও ইচ্ছা তো করছিল বস্তা ভর্তি মশলাগুলো নিয়ে দিই দৌড়, কিন্তু নিজের আবেগে রাশ টেনে সামান্য কিছু মশলা টোকেন হিসেবে কিনেই ফিরি বাড়ি। এছাড়া আমাদের মধ্যে অনেকেই কেরলের স্থানীয় এই ছোট ছোট চকলেটগুলোও কিনেছিল। স্বাদ দুর্দান্ত ছিল। দুপুরের খাওয়া দাওয়া ছিল একদম ঘরোয়া। ডাল ভাত, আলু ভাজা ও তেল পটল দিয়ে তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খেলাম। এছাড়া মেনুতে ডিম কষাও ছিল। এজেন্সির সাথে ঘুরতে আসার এইটাই আরাম। এই বাইরের রাজ্যে এসে কি খাবো না খাবো তা নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না। সন্ধ্যের দিকে যখন প্রায় মুন্নার পৌঁছবো, গাড়িটা হঠাৎই বেশ কয়েকটা খাড়া বাঁক নিয়ে মুহূর্তের মধ্যে অনেকটা উচ্চতায় উঠে এলো এবং একই সাথে আবহাওয়াটাও মুহূর্তে বদলে গেল। সারা দুপুর যেখানে গরমে গা পুড়ে যাচ্ছিল, সেখানে এখন একটা ঠান্ডা হাওয়া জানলা দিয়ে প্রবেশ করছে। বিখ্যাত হিল স্টেশন মুন্নার যে প্রায় চলে এসেছে তা ক্রমশ অনুভব করা যাচ্ছে। দিনের আলো যখন পুরোই চলে গেল, এই নির্জন পাহাড়ের গুটি কয়েক বাড়িগুলো জোনাকির মতো জ্বলে উঠল। জাস্ট পৌঁছালাম মুন্নার। আর হ্যাঁ, এখানে গাড়ি থেকে কিন্তু নেমেই লাগছে যে হ্যাঁ এখানে বেশ ঠান্ডা আছে, আর একটু পর কিন্তু ঠান্ডাটা আরও বাড়বে। সারা দুপুর তো যেন মনে হচ্ছিল যে পাহাড়ে উঠছি, কিন্তু ঠান্ডা আর লাগছে না, বরং এক্সট্রিম গরম লাগছে। লাস্ট কয়েক মিনিটে, মানে লাস্ট প্রায় আধ ঘন্টা ধরে গাড়িটা এতটা র্যাপিড হাইট গেইন করলো, তাই মনে হচ্ছে যে এখানে কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। ভাল লাগছে, বেশ প্লিজেন্ট ওয়েদার। এবার দেখা যাক। নিঝুম রাত, নির্জন নিস্তব্ধ একটা হিল স্টেশন এবং তার মাঝে রঙিন আলোয় বিয়েবাড়ির মতো সাজানো একটা হোটেল। সত্যি মায়াবী লাগছিল দেখতে। তবে ভিতরে ঢুকতেই চক্ষু চড়ক গাছ। এ আমি কি দেখছি! বাইরের সজ্জা যার একটা সাধারণ হোটেলের মতো, তার অন্দরমহল একটা 3 তারা হোটেলের সমান, তাও এই বাজেট ট্যুরে। এও সম্ভব? উচ্চমানের সব আসবাবপত্র, উচ্চমানের এই বাথরুম দেখে মধ্যবিত্ত আমার মন আনন্দে লাফিয়ে উঠল। সেই রাতের মেনুর তালিকাও ছিল দীর্ঘ প্রসারিত। মুসুরির ডাল থেকে শুরু করে পুঁই শাক, 2 রকম মাছ, প্রথমে তেলাপিয়া, পরে চিংড়ির ঝাল এবং শেষ পাতে আমের চাটনি ও পাঁপড়। পরের দিন সকালে উঠে দেখলাম আমাদের হোটেলের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে পশ্চিম ঘাট, এবং ছাদের উপর এই দৃশ্যের সম্মুখে বসেই চলল আমাদের খাওয়া দাওয়া। সেদিন ব্রেকফাস্টে মেনু ছিল পেটাই পরোটা আর আলুর দম। জলখাবার সেরে আমরা বেরিয়ে পড়লাম মুন্নার ঘুরে দেখতে। মেঘলা আকাশ, ঠান্ডা আবহাওয়া, গাড়ি ছুটল চা বাগানের মধ্যে দিয়ে। দক্ষিণ ভারতের ওয়েস্টার্ন ঘাট রেঞ্জে 5000 ফিট উচ্চতায় অবস্থিত এই বিখ্যাত হিল স্টেশন। আবহাওয়া খুবই মনোরম। 14-15 ডিগ্রি থেকে শুরু করে 21-22 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করে, এবং দেখার বস্তু বলতে রয়েছে শুধুই চা বাগান আর চা বাগান, এবং এছাড়া একটা ভারী সুন্দর লেক। তবে এই চা বাগান যতই দেখতে সুন্দর লাগুক, এই চাষের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে প্রকৃতির। বিপুল সংখ্যায় ছেটে ফেলা হয়েছে পাহাড়ি জঙ্গল। স্থানীয় জীবজন্তু এবং গাছপালা সব চিরকালের মতো হারিয়ে গেছে। এরপর আমরা দেখতে গেলাম চায়ের কারখানা। এখানে কিন্তু চা তৈরির প্রক্রিয়াও সামান্য কিছু মূল্যের বিনিময়ে ঘুরিয়ে দেখানো হয়, কিন্তু আমাদের গ্রুপের অধিকাংশ সদস্যই এই ব্যাপারে উদাসীন হওয়ায় আমার আর সেই সৌভাগ্য হয়নি। তারপর ভাবলাম চা কিভাবে তৈরি হয় সেটা যখন দেখতেই পেলাম না, বরং ফার্ম থেকে তুলে আনা ফ্রেশ গ্রিন টি পান করে দেখি।
এটা অন্তত একটা বিশেষ অভিজ্ঞতা হবে। বাড়িতে বসে চা পান করে কিন্তু এই অভিজ্ঞতা হয় না। তো আমরা এখন এসেছি হচ্ছে মুন্নারের চায়ের ফ্যাক্টরিতে। এখানে এসে আমাদের ট্যুর মেম্বাররা সবাই চা টেস্ট করে বলেছে অপূর্ব, একদম ফ্রেশ অপূর্ব চা। কিন্তু আমি তো একটু বেশি পাকা মাল নিতে গেছি গ্রিন টি। এই যে গ্রিন টি ব্যাপারটা পাচ্ছি, দেখা যাক কিরম। পুরো চিরতার রস, অন্য চায়ের থেকে 30 টাকা দাম বেশি দিয়ে খাচ্ছি, এদিকে গলায় দেওয়া যাচ্ছে না, মুখ তেতো হয়ে যাচ্ছে। এই কারখানায় সদ্য প্যাকেট করা চা পাতা কিন্তু বিক্রি করা হয় এবং নানান ফ্লেভারের চা এখানে কিনতে পাওয়া যায়, যেরকম রোজ ফ্লেভার, জেসমিন ফ্লেভার, লেমন ফ্লেভার, ন্যাচারাল স্পেয়ারমিন্ট ফ্লেভার ইত্যাদি। তবে পাকামি না করে আমি সাধারণ চা পাতাই কিনে নিয়ে এসেছিলাম, কারণ পরে দেখা গেল ওই ফ্লেভার চা বাড়ির সকলেই ত্যাগ করল। এরপর সারাদিনের সাইট সিন পর্ব শেষ করে আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। চায়ের সাম্রাজ্য ছেড়ে আমরা এবারে পাড়ি দিলাম এলাচ সাম্রাজ্যে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কেরলের বিখ্যাত কার্ডামম হিলসের জঙ্গলের মধ্যে দিয়ে চলল আমাদের গাড়ি। দুপাশে যা দেখছেন পুরোটাই এলাচের জঙ্গল। পশ্চিমঘাট পাহাড়ের ঠান্ডা পরিবেশে বিপুল পরিমাণে ফলন হয় এই মশলার। তবে এলাচ ছাড়াও দারচিনি, কফির মতো আরও কিছু মশলার ফলন হয় এই জঙ্গলে এবং পেরিয়ার টাইগার রিজার্ভ সংলগ্ন এই জঙ্গলে হাতি ছাড়াও ডোরাকাটার হানার আতঙ্ক তাড়া করে বেড়ায় স্থানীয়দের। কার্ডামম হিলসের এই জঙ্গলের মধ্যেই দৃষ্টি আকর্ষণ করল গণপতি বাপ্পার এই বিশাল মূর্তি। জায়গাটির নাম বন্দন মেরু মহাগণপতি মন্দির এবং ভারতবর্ষে একমাত্র এই মন্দিরে গণেশ ঠাকুরকে ভোগ হিসেবে এলাচ নিবেদন করা হয়। মুন্নার থেকে আজ আমরা এসে পৌঁছলাম পেরিয়ার টাইগার রিজার্ভ সংলগ্ন কেরলের থেক্কাডি এলাকায়। আজকের যাত্রাপথ এতই স্বল্প ছিল যে সবাই বেশ খুশ মেজাজে। থেক্কাডিতে আজকে আমাদের শিডিউলটা খুবই হালকা। আমরা মুন্নারের ওখান থেকে বেরিয়েছি সকাল 10টা নাগাদ। মাত্র 3 ঘন্টারই জার্নি ছিল, শর্ট জার্নি। দুপুর 1টার মধ্যে পৌঁছেও গেছি। তারপরে আরামসে লাঞ্চ করেছি, ভালো একটা ঘুম দিয়ে বিকেলে উঠেছি। আর উঠে কিন্তু এই যে আমাকে ফুল হাতা পরতে হয়েছে, কারণ এখানে কিন্তু ঠান্ডা আছে। তার মধ্যে এই পশ্চিমঘাট পর্বতমালার ওপরে আজকে হচ্ছে বৃষ্টি, ওয়েদারটা আরও ঠান্ডা হয়ে গেছে, রীতিমতো ঠান্ডা লাগছে। সো বেসিক্যালি আজকে বিকেলটায় আর কিছুই করার নেই, হোটেলে বসে থাকলে পুরো বিকেলটাই বোরিং কাটবে। তাই সবাই মিলে ঠিক করলাম যে আজকে বিকেলটা আমরা সবাই মিলে দেখতে যাব এই কেরল রাজ্যের বিশ্ববিখ্যাত নাচ কথাকলি নাচ। কথাকলি, যার আক্ষরিক অর্থ নৃত্যের মাধ্যমে কাহিনী, একটি অত্যন্ত কঠিন ভারতীয় ক্লাসিক্যাল নৃত্যনাট্য। মূলত পৌরাণিক গল্পের ওপর বাঁধা এই নৃত্যনাট্য শুভ ও অশুভ শক্তির চিরন্তন সংঘাত নাচ, গান ও নাটকের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরে। এবং কাহিনীটি তুলে ধরতে যেহেতু শিল্পীরা নিজেদের মধ্যে কোনো রকম বার্তালাপ করেন না, নানান অঙ্গভঙ্গির দ্বারা রাগ, দুঃখ, আনন্দ, হিংসা, গর্ব, আশ্চর্য নানান আবেগ ব্যক্ত করা হয়। আরও একটা বিষয় যেটা কথাকলিতে ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো এই বিখ্যাত মেকআপ, যেটা করতেই শিল্পীদের প্রায় 4 ঘন্টা সময় লেগে যায়। এবং এই মেকআপের পিছনেও কিন্তু অনেক মানে লুকিয়ে রয়েছে। যেরকম এই সবুজ মেকআপটা ঈশ্বরীয় শক্তির প্রতীক, আবার এই সবুজ মেকআপটা অসুর শক্তির প্রতীক। এছাড়া হলুদ মেকআপ হলো নারীর প্রতীক এবং কালো মেকআপ হলো অশুভ নারী শক্তির প্রতীক। আরও নানান মেকআপ রয়েছে বটে, তবে সে বিষয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না। রাত 8টার সময় আমরা পৌঁছে গেলাম থেক্কাডি কথাকলি কেন্দ্রে। টিকিটের দাম নিল 200 টাকা। নরকাসুর বধ কাহিনীর একটি অংশ সেদিন আমাদের সামনে পরিবেশন করলেন শিল্পীরা। গল্পের শুরুতেই দেখা গেল অসুররাজ নরকাসুরের জন্যে স্বর্গ থেকে অপ্সরা ধরে আনতে গিয়ে নিজেই দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্তর প্রেমে পড়ল এক রাক্ষসী।
এবং মায়ার ছলে তাকে বশ করতে ললিতা নামক এক সুন্দরী নারীর রূপে তাকে প্রেম নিবেদন করতে শুরু করল। এরপর দেখা গেল ললিতা তাকে বিয়ের প্রস্তাব দিতেই বেজায় চটে গেলেন জয়ন্ত এবং ওই মুহূর্তেই ললিতাকে ওখান থেকে চলে যেতে বললেন। এদিকে প্রেমে উন্মত্ত ললিতা তার কাছে কাতর প্রার্থনা করতে থাকলেন। এত অনুরোধ করার পরেও যখন জয়ন্ত কিছুতেই তাকে মেনে নিলেন না, লজ্জায় অপমানে ক্রোধিত রাক্ষসী তার আসল রূপ ধারণ করল এবং জয়ন্তর ওপর হামলে পড়ল। তবে কি করবেন এবার জয়ন্ত? এটার উত্তর নয় নিজেরাই খুঁজে নিন গল্পের শেষাংশে।
কেরলে আর কখনো ফিরব কি না তা জানি না, তবে এই মহান শিল্পীদের সাথে তোলা এই ছবি জীবনের শ্রেষ্ঠ স্মৃতিগুলোর একটা হয়ে চিরকাল রয়ে যাবে। এত অপূর্ব একটা জিনিস দেখে আসার পর যদি আবার নৈশভোজের বাহার এইরূপ হয়, তবে বলতেই হবে গত জন্মে কোনো পুণ্য করেছিলাম। একেবারে রাজকীয় আয়োজন, ভাত, নবরত্ন ডাল, ঝুরি আলু ভাজা, তেল পটল, আলু পোস্ত এবং পনির বাটার মশলা, সম্পূর্ণ নিরামিষ, তৃপ্তিদায়ক এবং অতুলনীয় রান্না। সেদিন বিকেলের পর থেকেই মারাত্মক ঠান্ডা পড়েছিল এই হিল স্টেশনে। রাত বাড়তেই তা আরও তীব্রতর হতে শুরু করল। হাড় কাঁপিয়ে দেওয়া স্যাঁতস্যাঁতে ঠান্ডা হাওয়া বয়ে বেড়াচ্ছিল পশ্চিমঘাট পর্বতের বুকের ওপর দিয়ে। মেঘেরা এসে দখল করেছিল এই পার্বত্য রাজ্য। ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল গোটা হিল স্টেশন। কম্বল মুড়ি দিয়ে অপূর্ব একটা ঘুম সেই রাতে দেওয়া যেত, কিন্তু ভাগ্যের পরিহাস, মাত্র ৩-৪ ঘন্টা ঘুমিয়েই পরের দিন অতি ভোরেই আমাদের বেরিয়ে পড়তে হলো জঙ্গল সাফারির জন্য। ভোর ৪টের সময় সাফারি জিপগুলো চলে এলো। জঙ্গলের নেশার কাছে সেদিন হার মানল ঘুমের নেশা। যে কোনো জঙ্গলেই বন্যপ্রাণী সাইটিংয়ের আদর্শ সময় হলো ভোরবেলা। কাজেই যথাসম্ভব সকাল সকাল আমরা জিপ ছুটালাম পেরিয়ার ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। অন্যান্য জঙ্গলের মতো এই জঙ্গলে সাফারি করাটা অত সোজা নয়, কারণ সম্পূর্ণ পেরিয়ার ন্যাশনাল পার্কটাই পাহাড়ি অঞ্চল। শক্তিশালী জিপ গাড়ি ছাড়া অন্য গাড়ির পক্ষে এই পথ অতিক্রম করা কার্যত অসম্ভব, এবং এই পাথুরে পথ দিয়ে পাহাড়ে ওঠানামার সময় বেশ ভালোই অ্যাডভেঞ্চার হয়, যেটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটু কষ্টকরই বটে। পেরিয়ার ন্যাশনাল পার্কের মধ্যে ঘন জঙ্গল যেরকম রয়েছে, সেরকমই রয়েছে আফ্রিকান সাভানার মতো সুদূর বিস্তৃত তৃণভূমি, অর্থাৎ গ্রাসল্যান্ড। টাইগার রিজার্ভের গেট দিয়ে কখন যে জঙ্গলের ভেতরে প্রবেশ করব, সেটাই আমায় অস্থির করে তুলছিল। ইতিমধ্যেই একটি জায়গায় গাড়ি পৌঁছলো এবং ড্রাইভার বলল, এটা হলো আপনাদের আজকের প্রথম ভিউ পয়েন্ট, এরপর আরও একটি রয়েছে, তারপর হোটেলে ফিরব। উনি বলছিলেন যে জঙ্গল নো এন্ট্রি, কারণ অ্যানিমাল প্রবলেম, তাই গভর্নমেন্ট থেকে অ্যালাউড না জঙ্গলের ভেতরে এন্ট্রি। আমি তো এত ইন্টারেস্টেড ছিলাম যে জঙ্গলের ভেতরে ঢুকবো, যেরকম ডুয়ার্সে ঢুকি, তাহলে কি জাস্ট একটা এরকম পয়েন্ট দূর থেকে জঙ্গলটা দেখাবে, সেটার জন্য আসলাম। এটা পুরো একদম এটা হার্ট ব্রেক হয়ে গেল এটা এসে সকাল সকাল। দূর থেকে মেন জঙ্গলটা দেখি, বলছে যে আরেকটা পয়েন্ট দেখাবো, বাস। আমি জানি না দেখি কি হয়, বাট বলছে জঙ্গল নো এন্ট্রি। মুখোমুখি দাঁড়িয়ে তুমি আর আমি, তবু যেন কত দূরত্ব। ফেন্সিংয়ের ওপার থেকে প্রকৃতির হাতছানি, এদিকে অসহায় দাঁড়িয়ে প্রকৃতিপ্রেমী আমি। মুখের সামনেই পেরিয়ারের গভীর জঙ্গল, তবু সেখানে ঢোকার অনুমতি আমার নেই। এই জঙ্গলে নাকি গাড়িতে চেপে কোনো সাফারিই হয় না। জঙ্গলে ঢুকতে হলে ঢুকতে হবে পায়ে হেঁটে, স্বেচ্ছায় ঝুঁকি নিচ্ছি জানিয়ে কাগজে সই করে। তবে সাথে বন্দুকধারী ফরেস্ট গার্ড থাকে, সে বিষয়ে কোনো চিন্তা নেই, এবং রাত্রিযাপন করতে হয় গভীর জঙ্গলের মধ্যে খাটানো টেন্টে। যারা এককালে শিকারী ছিলেন তারাই পথ দেখিয়ে নিয়ে যায় জঙ্গলের গহীনে, যেখানে তাদের বাস। এবং এগুলোর বুকিং কিন্তু শুধুমাত্র সরকারি ওয়েবসাইটেই করা যায়। থেক্কাড়ি থেকে কিছু বেসরকারি সংস্থা জিপ সাফারি করায়, তবে সেগুলো সবই জঙ্গল বাইরে থেকে দেখা। এই যে সামনে বর্ডারটা, এই যে ফেন্সিং করা, তার ওই পারে যা আছে সমস্তটাই কিন্তু
বিখ্যাত পেরিয়ার ন্যাশনাল পার্ক। এই পাশটা হচ্ছে এমনি পেরিয়ার সংলগ্ন ভিলেজ। জিজ্ঞাসা করলাম ড্রাইভারকে যে এখানে কি অ্যানিমালরা চলে আসে, বলছে হ্যাঁ অবশ্যই আসে, কোনো ব্যাপার না ফেন্সিংটাকে পেরোনো, লেপার্ড, টাইগার, এলিফ্যান্ট আসে। আমাকে একটা কথা বললো যে 27 years আই এম ওয়ার্কিং ইন পেরিয়ার ন্যাশনাল পার্ক, অনলি টাইগার স্পটিং 2 times। আমি জিজ্ঞাসা করলাম হাউ মাচ টাইগার্স লেফট, বলছে নাও টোটাল 48 টাইগার্স। 48 টাইগার্স ছড়িয়ে আছে 777 স্কোয়ার কিলোমিটার, মানে ম্যাসিভ এরিয়ার মধ্যে ছড়িয়ে আছে। সো এটা একটা লাখ। 27 বছর উনি 2বার দেখেছেন, অনেকে তার থেকে বেশি দেখে ফেলেন। তবে বাঘের দেখা যে একেবারেই পাওয়া যায় না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের দলের অনেকেই ঠাট্টা করছিলেন, ধুর এই জঙ্গলে কিচ্ছু নাই। তাদের জন্য রইল এই দুর্লভ ভিডিও। গভীর জঙ্গলে পায়ে হেঁটে ঢোকে ক্যামেরাবন্দি করেছেন এক ট্যুরিস্ট। এই গাড়িগুলো লাস্ট দেখেছিলাম আমাদের ছোটোবেলায়, তারপর বহু বছর দেখিনি। রিসেন্ট টাইমে যাও বা দেখেছি সেটা হচ্ছে রাস্তার ধারে অ্যাবান্ডেন্ড হয়ে পড়ে আছে। আগে আমাদের পশ্চিমবঙ্গ কেন সারা দেশেই চলতো, বাট লাস্ট দেখেছিলাম ছোটোবেলায়। ভেবেছিলাম যে গাড়িগুলো হয়তো আস্তে আস্তে আমাদের জীবন থেকে হারিয়ে গেল। কেরালায় এসে অবাক হয়ে গেলাম যে এখনও এখানকার রাস্তায় প্রায় লক্ষ লক্ষ এই পুরোনো গাড়ি চলছে। কি গাড়ি! যেই রাস্তা, যেই খাড়া রাস্তা অন্য গাড়ির উঠতে দম ফেটে যায়, মানে মনে হয় যে আর উঠতে পারবে না, এবার হয়তো পেছনে গড়িয়ে যাবে, সেখানে রকেটের স্পিডে ওপরে উঠছে। ইভেন যেখানে রাস্তা নেই সেখানে রকেটের স্পিডে ওপরে উঠে যাচ্ছে এই লেভেলের গাড়ি। আর দ্য বেস্ট পার্ট ইজ নো টেকনোলজি, জাস্ট সিম্পলিসিটি। কিচ্ছু টেকনোলজি নেই। এই যে বসে আছি, দরজা জানলা আলাদা বলে কিছু নেই, পুরো ওপেন এরিয়া আলাদা। জঙ্গল সাফারির হতাশা সেদিন কিছু অংশে কমিয়েছিল এই সুস্বাদু চিকেন রোস্ট আর এই পাঁঠার মাংস ভাত। দুদিন থেক্কাড়িতে কাটিয়ে কেরলের জঙ্গলকে বিদায় জানিয়ে আমরা রওনা হলাম নতুন ঠিকানার উদ্দেশ্যে। গাড়িতে একজন বয়স্ক ভদ্রলোক তো বলেই বসলেন, কেরলে কি পাহাড় ছাড়া আর কিছুই নেই? প্রথম দিন থেকে শুধুই যে পাহাড় দেখে চলেছি। তার এই বিরক্তির বহিঃপ্রকাশ কিন্তু খুবই স্বাভাবিক। কেরল বলতে যে ছবি চোখে ভেসে ওঠে, সেই নীলাভ আরব সাগর ও নারকেল গাছে ঘেরা ব্যাকওয়াটারের সাথে যে এখনো আলাপ হয়নি। পাহাড় থেকে নেমে আসতেই সেই চেনা দৃশ্য। এতকাল যে দৃশ্য ছবিতে দেখে এসেছি তা তখন চোখের সামনে। উল্লাসের ঝড় বয়ে গেল গাড়ির মধ্যে। অজস্র নদী ও সাগরের জল মিলেমিশে তৈরি হয়েছে কি বিশাল জলরাশি, যা জালের মতো ছড়িয়ে পড়েছে প্রায় রাজ্যের সর্বত্র। সত্যি বিস্ময়কর এই ব্যাকওয়াটার, কেরলের প্রতীক, কেরলের গরিমাই ব্যাকওয়াটার। থেক্কাড়ি থেকে আজ আমরা এসে পৌঁছলাম কেরলের আলেপ্পি শহরে। লোকাল মালায়ালিরা বলে আলাপ্পুড়া। কেরলের শহরগুলো ভারী সুন্দর লাগে দেখতে, বাড়িঘরগুলো ভীষণ সুন্দর। বারংবার বিদেশিদের আগমনের প্রভাবটা আজও স্পষ্ট বোঝা যায়। সব বিলাসবহুল বাংলোর মতো বাড়ি, সামনে বিশাল উঠোন এবং তা গাছপালায় ভরা, অনেকটা আমাদের কলকাতার সল্ট লেকের মতো। আমরা প্রথমে ব্যাগপত্র রাখতে হোটেলেই আসলাম এবং পাহাড় থেকে সমতলে ফিরতেই ফের গা পুড়িয়ে দেওয়া গরম, একেবারে অসহ্যকর। তবে গরমের ব্যাপারটা আঁচ করেই বাতানুকূল হোটেলেরই ব্যবস্থা করে রেখেছিল এজেন্সি, এবং হোটেলটাও বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মধ্যাহ্ন ভোজে সেদিন মেনু ছিল ফ্রাইড রাইস ও মুরগির মাংস। লাঞ্চ সেরেই আর সময় নষ্ট নয়, সবাই চলে এলাম ঘাটে। হাউসবোটে রাত্রিযাপন যেহেতু আমরা করছি না, এই ছোট ছোট নৌকায় চেপেই ঘুরে দেখব ব্যাকওয়াটার, এবং সেটা নিজের খরচায় নয়। ব্যাকওয়াটারে নৌকা বিহার করাবে এজেন্সির তরফ থেকেই, অর্থাৎ নৌকার ভাড়া নিয়ে দরদাম করার কোনো মাথা ব্যথা আমাদের থাকছে না।
খালের নোংরা জল, ময়লা আবর্জনা ও কচুরিপানা ঠেলে সরিয়ে আমাদের নৌকা এগিয়ে চলল। তবে ছোট খাল থেকে বেরিয়ে একটা বড় লেকে ঢুকতেই একদম নির্মল স্বচ্ছ জল। পড়ন্ত বিকেলের এই আলতো রোদের ছোঁয়া, শান্ত জলে মৃদু দোল খাওয়া এবং লেকের ওপর বয়ে চলা এই ঠান্ডা শীতল হাওয়া তিনে মিলে সারা শরীর মন ঠান্ডা করে দিল। বড় আরাম বোধ করলাম আমরা সকলেই। জয়দেবদার তো নৌকার সামনের গদিতে শুয়ে প্রায় চোখই জড়িয়ে আসলো। আমরা এখন যেই ব্যাকওয়াটারটা দিয়ে যাচ্ছি সেটার সাইজটা গুগল ম্যাপে হচ্ছে এইটুকুনি। সেটা আসলে কতটা বিশাল ম্যাসিভ সাইজ। এইটা হচ্ছে একটা ব্যাকওয়াটার। এবার তারপরে সরু সরু প্রচুর চ্যানেল আছে। তাহলে এই ব্যাকওয়াটারটা কি, এই যে ম্যাসিভ সাইজ, যেটা এটা কিন্তু এই যে আমরা এলএফপিতে আছি, এই যে ম্যাসিভ ব্যাকওয়াটারটা, জানি না ওটাতে আমরা ঢুকবো কি না, এটা দিয়ে কিন্তু স্ট্রেট কোচি চলে যাওয়া যায়। এই যে কোচি। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এক শহর থেকে আরেক শহর যাওয়ার জন্য থাকে সরকারি বাস। কেরলে রয়েছে বড় বড় সরকারি লঞ্চ, যাতে চেপে নিত্যযাত্রীরা দৈনন্দিন রাজ্যের বিভিন্ন শহরের মধ্যে যাতায়াত করে। এমনকি চাইলেই এই ব্যাকওয়াটার দিয়েই 300 কিলোমিটার দূরের শহরেও পৌঁছে যাওয়া সম্ভব। কালে দিনে তো শোনা যাচ্ছে 600 কিলোমিটার পথ নাকি অতিক্রম করা যাবে এই ব্যাকওয়াটার দিয়েই। উত্তর কেরল থেকে জলপথেই পৌঁছে যাওয়া যাবে দক্ষিণ কেরলে। ভুলে গেলে চলবে না 41টি প্রধান নদী, অসংখ্য খাড়ি ও ব্যাকওয়াটার মিলিয়ে প্রায় 1900 কিলোমিটার জলপথ জালের মতো ছড়িয়ে আছে গোটা রাজ্য জুড়ে। কাজেই বলুন দাদা, কোথায় যাবেন? আসুন আপনাকে আমার নৌকা করেই পৌঁছে দিই। তবে হাউসবোটও আপনাকে একটা অভিজ্ঞতা দিতে পারবে না, যা একমাত্র এই ছোট নৌকোগুলোই পারবে, এবং তা হলো ইতালির ভেনিস শহরের মতো এই সরু সরু খাড়ি দিয়ে লোকালয়ের মধ্যে দিয়ে যাওয়ার এই বিরল অভিজ্ঞতা। মনে হবে কোনো একটা অদ্ভুত পাড়ায় ঢুকেছেন, যেই পাড়ায় কোনো রাস্তাই নেই। পাড়ার অলিগলি দিয়ে বয়ে যাচ্ছে শুধুই খালের জল, এবং প্রত্যেক বাড়ির সামনেই একটা করে নৌকা বাঁধা। এই নৌকাই ওদের কাছে বাইক, স্কুটি এবং 4 চাকা। অফিস যাওয়া থেকে শুরু করে বাজার যাওয়া ভরসা একমাত্র এই নৌকা। ব্যাকওয়াটার এই গ্রামবাসীদের লাইফলাইন। এই স্বচ্ছ জল যেরকম তাদের চাষকে পুষ্ট করে, সেরকমই এই জলেই মাছ ধরে তাদের পেট চলে। ব্যাকওয়াটারের শোভা দ্বিগুণ বেড়ে যায় তাকে ঘিরে থাকা এই সবুজ নারকেল কুঞ্জের জন্যে। দুইয়ে মিলে তারা এমন এক প্রাণবন্ত সবুজ প্রকৃতি ফুটিয়ে তোলে, যা গোটা বিশ্বের মানুষকে আবেগে আপ্লুত করে। ব্যাকওয়াটার নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ভারতের সর্বশ্রেষ্ঠ ব্যাকওয়াটার কেরালার আলেপ্পিতেই, যেটা এখন আমরা করছি। আমরা কলকাতা টু কলকাতা যে প্যাকেজটা দেই, তার মধ্যে এই ব্যাকওয়াটার রাইডটা অন্তর্ভুক্ত থাকে। আর থাকা খাওয়া, হোটেল, ট্রেনের টিকিট, সাইট সিন, গাড়ি, এসি গাড়ি থাকে কেরালা ট্রিপে, তো এগুলো তো থাকেই। কোনো কিছু নিয়েই কম্প্রোমাইজ আমরা করি না। আর এই ব্যাকওয়াটার রাইড করতে এসে এরকমটা হবে না যে আপনার এখানে এসে বার্গেনিং করতে হবে বা কিছু, বা কোথায় যাব কি যাব না, কোথায় থেকে কোন বোট নেব, সেই ঝঞ্ঝাটটা থাকবে না। আমরাই করে দেবো সবটা। আর সবথেকে বড় কথা, আমাদের গ্রুপ সাইজ যাই হোক, বড় বড় বোট আমরা করি না, আমরা ছোট বোট করি। কারণটা হচ্ছে আমরা ছোট ওয়াটার ক্যানেলসগুলোই যাই। মোস্ট অফ দ্য টাইম আমাদের সাথে ম্যাক্সিমাম সিনিয়র সিটিজেনরাই আসে। তো আর
তাদের লাগেজ বা সমস্ত কিছুর দায়িত্বটাও আমাদের মধ্যেই নেওয়া থাকে। আর ছোট ক্যানেলগুলোয় গেলে যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা যায় সেটা বড় জায়গায় ঘুরলে আসে না। কাজেই বড় বোট নিলে আমাদের হয়তো একটু টাকা পয়সার সাশ্রয় হয়, এক বোটে সবাইকে নিয়ে যাওয়া যায়, কিন্তু তাতে অরিজিনাল যে আমরা যেটা দেখতে এসেছি সেটা না দেখে আমাদের হয়তো চলে যেতে হবে। তো অরিজিনাল বিউটি, প্রাচ্যের ভেনিস, তার অরিজিনাল বিউটিটা দেখতে আমরা ছোট বোট করে ছোট ছোট ক্যানেলে যাই। আর সব কিছু তো ওই ভালো বলতে পারবে, থাকা খাওয়া ঘোরা বা কিছু সম্পূর্ণটা কেমন থাকে। আর আলাদা করে কিছু বলার নেই। ভারতবর্ষের যে কোনো জায়গায় গ্রুপ প্যাকেজ আমাদের হয়, আপনার মধ্যবিত্ত বাজেটের মধ্যে যে কোনো গ্রুপ প্যাকেজে বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করি। থাকা খাওয়া একদম আনকম্প্রোমাইজ থাকবে সব জায়গায়, গ্যারান্টি। আর সবথেকে বড় কথা, সব গ্রুপ প্যাকেজে আমি থাকি। আমি নিজে আপনার সাথে গুলমার্গ, সোনমার্গ বা যে কোনো জায়গায় আমি নিজে যাই সব গেস্টদের সাথে। আমি নিজেই পুরো ব্যবস্থাপনাটা দেখি। ছোট এজেন্সি আমার, বড় এজেন্সি নয়, কিন্তু প্রপার সার্ভিসটা দিয়ে দিই। কি শান্তি, কি তৃপ্তি এই হাওয়ায়, এই গর্জনে মন হালকা করে দেয়। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। তার একটি ঝলক পাওয়ার জন্যে মনটা যে একেবারে ব্যাকুল হয়ে উঠেছিল। প্রাণ ভরে এই জীবনদায়ী হাওয়া গায়ে মাখলাম। হোটেলে ফিরে সন্ধেবেলায় স্ন্যাক্সে পেয়েছিলাম ব্রেড পকোড়া ও টমেটো সস, এবং রাতের মেনু ছিল ভাত, টমেটোর ডাল, আলু ভাজা, মিক্সড ভেজ তরকারি ও রুই মাছের ঝোল। আলেপ্পিকে বিদায়। পরের দিন সকালবেলা আমরা চললাম আরও দক্ষিণের দিকে। গন্তব্য কেরলের সব থেকে বিখ্যাত বিচ কোভালাম। গোটা পথ সঙ্গ দিল ব্যাকওয়াটার। কোল্লাম শহর পেরোনোর সময় দেখতে পেলাম এই বিখ্যাত অষ্টমুড়ি লেক, যেটা কেরালা ব্যাকওয়াটার্সেরই একটি অংশ। কোল্লাম শহর থেকে যত হাউসবোট ক্রুজ হয় সব এই লেকেই হয়। কেরলের সব থেকে গভীর ব্যাকওয়াটার এইটি। পথেই এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে একদম খাঁটি দক্ষিণ ভারতীয় কায়দায় কলাপাতায় খেলাম সকালের জলখাবার। খেয়েছিলাম দারুণ একটা উপমা, অর্থাৎ দক্ষিণ ভারতীয় নোনতা সুজি, সাথে মেদুবড়া, নারকেলের চাটনি ও সাম্বার। খাওয়া দাওয়া সেরে এমন এক রাস্তা ধরল আমাদের গাড়ি যা চলল একেবারে আরব সাগরের ধার দিয়ে। এই দৃশ্যের সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা পৃথিবীর কোনো ডিকশনারিতে নেই। দিনের উজ্জ্বল আলোয় সব মহিমায় প্রকট হয়েছে আরব সাগর। সোনালি বীচে আঁচড়ে পড়ছে তার নীল জল। তার এই বহু কাঙ্ক্ষিত রূপ অবশেষে দেখতে পেয়ে উল্লাসের ঝড় বয়ে গেল আমাদের গাড়ির মধ্যে। পথের একদিকে সাগর তো অপর দিকে ব্যাকওয়াটার। ক্যামেরার হয়েছিল বড় জ্বালা, এক ফোঁটা বিরাম পেল না সে। কিছুক্ষণ পর একটা পাহাড়ের একদম খাদের সামনে এসে গাড়ি দাঁড়িয়ে গেল। সামনেই অসীম আরব সাগর। দৃশ্যটা দেখা মাত্র বুকের ভেতরটা হু হু করে উঠল। ট্রাভেল এজেন্ট দেবাশিস দা জানালো, এটা ভারকালা বিচ, কেরলের সব থেকে সুন্দর বিচ এইটা। গুগল করে দেখলাম কথাটা একদম ঠিক। কেরলের শ্রেষ্ঠ বিচের তকমা পেয়েছে এই ভারকালা বিচ। তুলনাহীন সৌন্দর্য এবং শান্ত নিরিবিলি পরিবেশের জন্য বিদেশিদের মধ্যে বেশি জনপ্রিয় এই বিচ। ভারকালায় খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা ফের কোভালাম মুখী হলাম। আরব সাগর সঙ্গ দিল বহু দূর। সাগর পাড়ের কত অজানা গ্রামের মধ্যে দিয়ে চলল রাস্তা। সত্যি তো,
এই দেশের সুদীর্ঘ উপকূলের কটা এলাকাই বা আমরা চিনি, যে কটা চিনি তা অতি নগণ্য। কোভালাম যাওয়ার পথে এই রাস্তা রাজধানী তিরুবনন্তপুরমেও খানিকক্ষণের জন্যে ঢু মারল, এবং সেই সুবাদে রাজধানীরও কিছু ঝলক আমাদের ভাগ্যে জুটে গেল। কোভালাম যখন পৌঁছলাম তখন বেলা গড়িয়ে প্রায় বিকেল হয়ে আসছে। হোটেলটা দেখলাম একদম সমুদ্রের সামনেই একটা পাহাড়ের ওপরে। ছোট্ট পাহাড় যদিও, তবে পাহাড়ের ওপর থেকেই দেখলাম সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে পাহাড়ের পাদদেশে। মনে হলো সেই স্বপ্নে দেখা বীজটাকে যেন খুঁজে পেলাম। এতই সুন্দর এই কোভালাম। কোভালামের এই বিচে এসে মনে হলো যে ছোটবেলার সেই বীজটাকে অবশেষে খুঁজে পেলাম। কেন বলছি? কারণ জীবনে প্রথম সমুদ্র দেখেছিলাম হচ্ছে দীঘায়। তার আগে কোনো আইডিয়াই ছিল না যে সমুদ্র অ্যাকচুয়ালি দেখতে কীরম হয়। তখন কত বয়স হবে, ক্লাস 2-3-তে পড়ি, হয়তো 2001 কি 2 সাল। তখন সমুদ্র বলতে যে পিকচারটা মাথায়, সেটা এসেছিলো হচ্ছে সিনেমা থেকে, আর না হয়তো কিছু ছবি দেখে। তো দীঘার হোটেলে গেলাম। দীঘার হোটেলে গিয়ে দেখি একটা ছবি দেওয়া আছে সমুদ্রর, একদম ডিপ নীল সমুদ্র ঢেউ গিয়ে পাহাড়ে ধাক্কা মারছে, আর পাহাড়ের গায়ে আবার তোমার নারকেল গাছ। তারপরে যখন বিচে গেলাম, বিচে গিয়ে দেখছি এটা কীরকম সমুদ্র রে ভাই, ফ্ল্যাট বিচ, নদীর মতন ঘোলা জল। তাহলে কি আমাদেরকে বোকা বানালো? তারপরে এই যে এত বছর পেরিয়ে গেছে, তারপরে এত জায়গায় ঘুরতে গেছি, ইভেন গোয়াও, কোথাও গিয়ে কিন্তু সেই সৌন্দর্যটাকে খুঁজে পাইনি। আজ যখন গাড়ি থেকে নেমে বিচটাকে ফার্স্ট দেখলাম, মুখের মধ্যে যেন একটা হাসি ফুটে উঠলো। কারণ সেই বিচটা যেটা ছবি দেখেছিলাম দীঘার সেই হোটেলে, সেটাকে যেন আজ খুঁজে পেলাম এত বছর পর। বাইরে অসহ্যকর গরম, তবে রুমে ঢুকতেই শীতল পরিবেশ। ক্লান্ত শরীরটা ঠান্ডা হাওয়ায় বড় শান্তি পেল। দারুণ রুমটা। ব্যালকনির দেওয়ালটা সম্পূর্ণ কাচের, অর্থাৎ খাটে শুয়েই সমুদ্র দেখা যাবে। আনন্দটা উত্তেজনায় পরিণত হলো। তৎক্ষণাৎ ব্যালকনির দরজা খুলে ছুটলাম ভিউটা দেখতে, এবং যেটা দেখলাম, এত সুন্দর রূপ সমুদ্রের আগে দেখিনি। উদার নীল আকাশের তলে অসীম আরব সাগর, জলের কি অপূর্ব রং। গাঢ় নীল রঙের এই জল বুঝিয়ে দিল সাগর এখানে কতটা গভীর। এরপর স্নান সেরে চলে এলাম লাঞ্চ করতে। সেদিন মেনুতে ছিল ডাল ভাত, আলু ফুলকপির তরকারি এবং ডিমের ঝোল। একাই নিমেষে সাফ করে দিলাম 5টা ডিম, এবং খেয়ে দিয়ে আর বিশ্রাম নিতে রুমে গেলাম না। চলে এলাম মূল কোভালাম বিচে, কারণ কোভালামে আমাদের সময় ছিল খুবই সীমিত। এমনিতেই তখন দিনের আলো প্রায় চলে যেতে বসেছিল। আকাশ রাঙিয়ে সূর্য ইতিমধ্যেই দিগন্তের আড়ালে পাড়ি দিয়েছিল। এরপর সূর্যাস্ত হতেই জেগে উঠল বিচ শ্যাকগুলো। আমরাও একটিতে ঢুকে পড়লাম সামুদ্রিক হাওয়ায় বসে ঠান্ডা বিয়ারের মজা নিতে। সাথে নিয়েছিলাম দক্ষিণ ভারতের বিখ্যাত চিকেন 65। দারুণ স্বাদ হয়েছিল আইটেমটার। তবে সেদিন রাতে হোটেলে এসে কি ডিনার করেছিলাম সেটা আর মনে পড়ছে না। আদেও কি করেছিলাম? কোভালামে এক রাত মন ভরায় না। ব্যালকনিতে বসে সাগরের দিকে তাকিয়েই তো এক বেলা কাটিয়ে দেওয়া যায়। আমাদের রাগ অভিমান, আমাদের সমস্যা এই মহাবিশ্বের কাছে কত ক্ষুদ্র তা প্রতি মুহূর্তে অনুভব করায় এই অসীম সাগর। মায়াবী কোভালামকে মন না চাইতেও বিদায় জানাতে হলো, এবং একই সাথে আজ বিদায় জানাতে হলো কেরলকেও। সকাল থেকেই তাই মনটা বড় বিষণ্ণ। এই কটা দিনে অজান্তেই একটা মায়ার বন্ধনে জড়িয়ে পড়েছিলাম জায়গাটির সাথে। কংক্রিটের রাজপথ, নারকেলের এই দেশ পেরিয়ে আমাদের নিয়ে চলল ভারতবর্ষের শেষ প্রান্তে, তামিলনাড়ুর কন্যাকুমারীতে। কন্যাকুমারী যখন পৌঁছই তখন প্রায় রাত 7-8টা বেজে গিয়েছে। গাড়ি থেকে নেমে হোটেলটার দিকে চাইতেই বুঝলাম বড় মাপের হোটেল এটা।
জিনিসপত্র নিয়ে রিসেপশন এলাকায় প্রবেশ করতেই সেই অনুমান আরও জোরালো হলো। লিফটে করে ওপরের তলায় পৌঁছে যখন নিজের রুম খুঁজছি, মৃদু আলোয় সাজানো হোটেলের করিডোর তার উচ্চ মান আরো সুস্পষ্ট করল। এরপর রুমের দরজায় ঠেলা দিতেই রাজকীয় অন্দরসজ্জা প্রকাশ পেল। 3 তারা হোটেল এই বাজেট ট্যুরে জুটবে তা কখনো স্বপ্নেও কল্পনা করিনি। বিশাল গদিযুক্ত বিলাসবহুল খাট, উচ্চমানের আরামদায়ক সোফা, কি নেই রুমে। আর বাথরুমটা তো এত ঝকঝকে পরিষ্কার, শেষ কোন হোটেলে দেখেছি মনেই পড়ল না। কমোডটায় আবার স্ট্যাম্প মেরে লেখা ডিসইনফেক্টেড, অর্থাৎ জীবাণুমুক্ত। আতিথেয়তার মান শুধুমাত্র হোটেলেই সীমাবদ্ধ থাকল না, উচ্চমানের রান্নাও মন্ত্রমুগ্ধ করল সকলকে। বাসন্তী পোলাওয়ের সুবাসে সেদিন সুগন্ধিত হয়েছিল গোটা ডাইনিং হল। সাথে যদিও মটন কষা ছিল না, তবে চিকেন কষাও কম কিছু লাগলো না। ভারতবর্ষের শেষ পয়েন্টটা কেমন দেখতে তা দেখার ইচ্ছা কার থাকে না। গতকাল রাত থেকেই তাই তুমুল উত্তেজনা। সকালে উঠেই ছুটলাম সমুদ্র পারে। আপনাদেরকে এখন যেই জায়গাটা দেখাচ্ছি এইটাই হলো ভারতবর্ষের শেষ পয়েন্ট, অর্থাৎ ত্রিবেণী সঙ্গম, যেটি 3 সাগরের মিলনস্থল। এবারে যেই দিকটা দিয়ে ভিডিওটা দেখাচ্ছি সেটা হলো ভারতবর্ষের পূর্ব উপকূলের প্রায় শেষ প্রান্ত, এবং সামনের সাগরটা হলো আমাদের বঙ্গোপসাগর, যেটা ডান দিকে এসে মিশছে মহান ভারত মহাসাগরে, এবং তার ডান দিক দিয়ে এসে ঢুকছে আরব সাগর, কিন্তু সেটা অতটা স্পষ্ট বোঝা যায় না। এরপর লঞ্চে চেপে সমুদ্র পাড়ি দেওয়ার পালা, যেই সমুদ্র সাঁতরেই পাড়ি দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। গন্তব্য সাগরের মাঝে সেই পাথর যার ওপরে বসে তপস্যা করেছিলেন স্বামীজি। আকাশের মেজাজ সুবিধের লাগছিল না, সেই সঙ্গে মেজাজ হারাতে শুরু করেছিল সাগরও। সামান্য 500 মিটার সমুদ্রপথ পাড়ি দিতেই টাল খাইয়ে দিল আমাদের লঞ্চকে। অস্বীকার করব না, হালকা মাথা ঝিমঝিম কিন্তু আমারও করেছিল। যারা জাহাজে চেপে আন্দামান বা লাক্ষাদ্বীপ যায়, কিভাবে যায় কে জানে। 1892 সালের 25, 26 ও 27 ডিসেম্বর 3 দিন সাগরের মাঝে এই পাথরে বসেই তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন স্বামীজি। সেখানেই আজ অনেকটা আমাদের বেলুড় মঠের আদলে তৈরি হয়েছে বিখ্যাত বিবেকানন্দ রক মেমোরিয়াল। সত্যি সাগরের মাঝে এই পাথরে একটা আলাদাই শান্তির পরিবেশ বিরাজ করে। সাগরের দিকে তাকিয়ে চুপচাপ বসলে যে কত ঘন্টা কেটে যায় বোঝাই যায় না। ভারত মহাসাগরের দিকে তাকিয়ে শুধুই ভাবছিলাম, কি প্রকাণ্ড জলরাশি। এখান থেকে সোজা গেলে নাকি 10,000 কিলোমিটার দূর সেই দক্ষিণ মেরুতে অবস্থিত অ্যান্টার্কটিকার আগে আর কোনো স্থলই পাওয়া যাবে না। আবার বিকেলবেলা কাজ আছে। এরপর হোটেলে ফিরেই দেখি শেষ রাতের বিশেষ আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দুপুর থেকেই, এবং সন্ধে হতে না হতেই রুমেই চলে এলো তন্দুরি চিকেন। একটা গ্রুপ ট্যুরের সীমিত সরঞ্জাম দিয়ে কি করে যে এই রান্নার ঠাকুর হুবহু রেস্তোরাঁর মতো স্বাদ আনলো এই চিকেন তন্দুরিতে, এটা আমায় বড় বিস্মিত করলো। সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এই নিয়ে তাও 3-4টে ট্যুর করলাম। আর একটা জিনিস বলছি, এদের সাথে আসলে শেষ দিনটা এরা সবচেয়ে স্পেশালভাবে অর্গানাইজ করে, অ্যাটলিস্ট যারা আমার মতো ফুডি তাদের জন্য। সেদিনকে মেনুতে থাকবে মাটন মাস্ট, মাটন বিরিয়ানি মাস্ট, আর বিকেলে তন্দুরি চিকেন। তন্দুরি চিকেনটা খাচ্ছি, আমি একটা কথা বাড়িয়ে বলছি না, এত অপূর্ব স্বাদ হয়েছে, এত অপূর্ব স্বাদ। রেস্টুরেন্টে আমরা যেই তন্দুরি চিকেনটা পাই, ভালো কোনো ধাবা বা ভালো কোনো পাঞ্জাবি রেস্টুরেন্টে হুবহু সেম। আমি একটা কথা বাড়িয়ে বলছি না, তন্দুরি চিকেন প্রত্যেকটা ট্যুরেই হয়েছিল, কিন্তু এইবারেরটা জাস্ট অন্য লেভেলে। অন্য ট্যুরেরগুলো ঠিক আছে, ভালো ভালো উদ্যোগ, কিন্তু ঠিক আছে চলে যায়। এইবারে যে শেফ এসছে রঞ্জিত দা,
হি ইজ বস। প্রত্যেকটা খাবার, মাটন কারি, বিরিয়ানি, তন্দুরি চিকেন, সব কিছুতে এক ঘর। সে প্রথম দিনের চিংড়ির মালাইকারির সময় বলেছিলাম যে এত ভালো কোনোদিনও খাইনি, সেরম বলছি সেরকম চিকেন এই এজেন্সির সাথেই আগে যতবার এসছি ততবার একটা মোটামুটি চলে যায়, বাট এইবারেরটা পুরো রেস্টুরেন্টের টাইপের, সেরা শেফ। বিশেষ মেনুর তালিকা তন্দুরি চিকেনেই থেমে থাকলো না। রাতের মেনু ছিল মটন বিরিয়ানির সাথে মটন কষা। আর কত সুখ্যাতি করব, আমার সীমিত ভাষার জ্ঞান হার মেনে যাবে এই রান্নার প্রশংসা করতে গিয়ে। শুধু এটুকু বলবো, হুবহু হোটেলের বিরিয়ানির মতো স্বাদ হয়েছিল, অপূর্ব। বারবার চেয়ে খেয়েও যেন মন ভরল না। আর সেরকমই তুখোর স্বাদ হয়েছিল মটন কষাটারও। গরম গরম খাবার খেয়ে গরম গরম পেট নিয়েই পরের দিন ভোর 4টের মধ্যেই হোটেল চেক আউট করে রওনা হতে হলো রেল স্টেশনের উদ্দেশ্যে। এবং সূর্যের প্রথম আলোর সাথেই কন্যাকুমারীকে বিদায় জানিয়ে আমাদের ট্রেন কন্যাকুমারী হাওড়া এক্সপ্রেস রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। আবার কবে ফিরবো বা আদেও এ জীবনে ফিরবো কি না তা তো জানি না, তবে কলকাতায় বসে চিরকাল মনে পড়বে তোমাদের কথা।